পেছনে অনেক ক্ষমা জমা হয়েছিল। আমি জানতাম একদিন তোর ভুল ভাঙবে। রাজ রক্ত তোকে বিষয়ের ছায়া আচ্ছন্ন করে বিলাস বৈভব আগে রাজ সিংহাসনের সামনে ফিরিয়ে দেবে। তাই তো দিয়েছি বাবা। আমি আমার প্রথম জীবনের ভুল বুঝতে পেরে ধোবার নেই কাজলকে ত্যাগ করে আপনার নির্দেশ মতো রাজা হিরণ্যবাবুর পত্নী কঙ্কনাকে আমি স্ত্রীরূপে গ্রহণ করেছি বাবা। এবার রাজবকুর মাথায় করে সিংহাসনে বসে আমি এই সুখের স্বপ্ন দেখতে দেখতে কাশী বাসে চলে যাই। মহারাজ মধুমঙ্গলের জয়। না না, শুধু জয়ধ্বনি নয়, জয়ধ্বনি নয়, সেই সঙ্গে তোমরা চিৎকার করে বলো পরাজয়। পরাজয়ের প্রাণী মাথায় নিয়ে রানী মায়াবতী কাঁদতে কাঁদতে স্বামীর হাত ধরে সে মানব করতে যাচ্ছে। সব মায়েরা যা করে উনি তাই করবেন। সংসারের এই মেঘ রৌদ্র খেলায় আস্তে করে আবর্জনার মতো আমি যে পচে গলে শেষ হয়ে যাও বাবা। তোমরা তোমরা আমাকে সঙ্গে নিয়ে চলো বাবা, তোমরাও সঙ্গে নিয়ে চলো। জুয়াদ মেঘের অন্ধকারে খোঁজা পড়ে গেছি বাবা। বংশের ভাগ্যাকাশে জল জল করে জ্বলছে কালপুরু। এখানে এখানে কেমন করে থাকবো বাবা? কেন মহারাজ মধুমঙ্গলের হাত ধরে তার পাশে পাশে থাকবি? আমি প্রাচীন, আমি পুরাতন, নতুন জোয়ার এসে আমায় যে ভাসিয়ে নিয়ে যাবে বাবা। বাবা মা দাদার সিংহাসনে বসে চণ্ডীদাসকে ভুলে গেলেও আমি ভুলিনি অবহেলায় ফিরে যাওয়া এই বিদ্যাপতির পুঁথি আমি পড়েছি। তাতে লেখা আছে, তাতে কি লেখা আছে? প্রাচীন মূল্যবোধ ক্ষয়ে যাবে, তার মানে নতুনের ব্যভিচারে শান্তি শৃঙ্খলা ধুয়ে যাবে। সব নিয়ে যাবে। হ্যাঁ, শুধু দিয়ে যাবে অকৃতজ্ঞতা, সন্দেহ আর অসুরি সংকেতে। তাই তো কবি বলেছেন, রাজনীর কাজের ভীম ভুজঙ্গম পুলিশ লাস্টের কত লেট গরুজতর যেমন লাস্টে সংশয় করো অনেকক্ষণ দাঁড়াই তো মহারাজ, আর দেরি করছো কেন? চলো, আমি তো বলেছি আমি তোমাদের সবার কাছে আমি হেরে গেছি। না মায়াবতী না, তুমি হারুনি, হেরেছি আমি। অন্ধকার বুকে আলো ত্যাগে, তাই সংসারের মায়া ত্যাগ করে আমি তোমার হাত ধরে আজ শান্তির পথে পা বাড়ালাম। আমি কি পদ্ম রাজা এবং রানীকে ওই নগরের বাইরে পৌঁছে দিয়ে আসবো? নিশ্চয় এই করোনা চন্দ্রকেশর পুরাতনের অস্তিত্ব অস্বস্তিকর। তার চেয়ে বিধুনাটা পার পার পিছু ডাকে। তুমি রাজা মধুমঙ্গলের
শেষ প্রধান সেনাপতি, তুমিই তো আমার সব স্বাধীন পথ ঘন্টা হয়ে গেছে পরিষ্কার করে দেবে। স্বাধীন ঘন্টা হয়ে গেছে পরিষ্কার নয় সেনাপতি, তোমাকে না আমি বলেছি কোনো কিছু করার আগে ওই মহারাজের মতামত নেওয়ার আগে তোমার আমার মতামত নিতে হবে, কারণ আমি এখন গড় কালিন্দীর মহারানী কঙ্কনা। মহারানী কঙ্কনা, পুতুল খেলার দিনগুলোর কথা কি আপনার মনে পড়ে? বলুন বলুন মহারানী, পরে খুব মনে পড়ে। আর সেই জন্য তো আপনি আপনার খেয়াল মতো, খুশি মতো, ইচ্ছা মতো পুতুল খেলা খেলবেন। আপনারা সবাই একটু হাসলেন, আমি কি জোরে জোরে এবার হাততালি দেব? তাতে কি মনে করেছি সেই গড়কালিনী প্রজারা তোর বরকে রাজা হিসাবে মেনে নেবে, আর তোকে সাতবারের অট্টালিকা রানী হিসাবে তোর বর ওই পক্ষীরাজের ঘোড়ায় চেপে কোনোদিনও রাজা হতে পারে না। তুই আমার মনের কথাটা না শুনে চলে গেলি দিদি। কি তোমার মনে চন্দ্রনা? আমি কোনোদিনও রানী হতে চাইনি, আমি চেয়েছিলাম নারী হতে। অবিকল সেই কথা, কবরের সেই কান্নার সুর আমাকে বারবার কাজলের কথা মনে করিয়ে দেয়। না, আমি তার কথা মনে করবো না। সে আমার পাপের সাক্ষী। আমি তাকে বিশাল কেত যেমন করেই হোক কাজলকে খুন করতে হবে। পারতেই হবে। যেমন করেই হোক আমার ভুলের মরুভূমিকে স্মৃতির ফুল বাগান থেকে মুছতে হবে, না হলে আমি তোকে খুন করবো। আজ তুমি কোন দিচ্ছেন তোর জীবনের আমি বলতে বলতে দাঁড়িয়ে যাচ্ছি এই আনন্দের মৃত্যুর সংবাদ। সাবাস মহারাজ, সাবাস মহারাজ, ওকে স্টেজের মাঝখানে পরেও পারবি না। ওখান থেকে আস্তে নেমে যাচ্ছে আমি যেমন করি হোক ওই কাজল কুমারীকে খুন করবো, ওই মহারাজ খুন করবো। তোমার খনন করেছিল আমার জীবনের ভুলের অন্ধকার। তোমাকে মরতে হবে। তুমি রাজার ছেলেকে ভালোবেসেছো না, তাই তো তোমাকে বেঁচে থাকতে দেওয়া যাবে না। তুমি ছোট ঘরের মেয়ে হয়ে বড় ঘরের বংশধরের মা হতে চলেছো, তাই তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। এক ফুটে ছেলের মুখে পৃথিবী জোড়ার হাসি। বাবন, তোর বাবা ঠিক তোর মতো এমনি করে মুখ টিপে টিপে হাসতো। তার সেই হাসি পড়া মুখ দেখেই তো আমি সর্বনাশের ফাঁসিটাকে গলায় তুলে নিয়েছিলাম। ওরে বাবা, আমি তো তাকে ভালোবেসেছিলাম। আমি মাত্র একটা পয়সা দিয়ে তার ভালোবাসাকে কিনে নিয়েছিলাম। কাজলের ভাগ্যে কান্না ছাড়া তো আর কিছু নেই চাচা। কেন তুমি আমাকে বাঁচালে চাচা? ভালোবাসার মৃত্যু দেখে নিজের হাতে বাবার মৃতদেহটাকে নদীতে ভাসিয়ে আমিও তো নদীর জলে ঝাঁপিয়ে পড়েছিলাম এই যন্ত্রণাদগ্ধ জীবন থেকে মুক্তি নেব বলে। তবে কেন তুমি আমাকে নদীর জল থেকে তুলে নিয়ে এলে চাচা? ওরে কাজল বেটিয়া, মৃত্যু থেকেই তো জীবনের পয়দা হয় রে বাবা।
জীবনটাকে কেড়ে নিয়েছে, আমাদের ঘর বাড়ি গুড়িয়ে দিয়েছে, খুশির ভাইকে করেছে বিরুদ্ধে। খুশির ভাইকে শিক্ষার আলো থেকে অন্ধকারের পথে ফেলে অমানুষ তৈরি করেছে সেনাপতি চন্দ্রকেশর। আর সেই চন্দ্রকেশরী মহারাজ মধুমঙ্গলের পরম বিশ্বাসী বন্ধু। মধুমঙ্গলের জানিস তো, ওই শুভমঙ্গল রাজকের কাছে ঢুকলো। রানী কঙ্কনা স্বামীকে নিয়ে পুতুল খেলা করছে। চাচা! আর রাজা মধুমঙ্গল মুখ ধরে তাকাও। চাচা, চাচা, না! হ্যাঁ বেটি হ্যাঁ, চন্দ্রকেশরের সাহায্যে ওই শুভমঙ্গলকে কোণঠাসা করে এই রাষ্ট্রটাকে নিয়ে আমরা তোলপাড় করে চলেছে। চাচা, আমাকে একবার তার কাছে নিয়ে যেতে পারো চাচা? এই বেটি, বাঁচতে চাস না এই দুনিয়ার বুকে? তার মানে রাজা মধুমঙ্গল তোকে মারবার জন্য মরিয়া হয়ে উঠেছে। আমি তো তার কোনো ক্ষতি করিনি ক্ষতি চাচা। করিসনি, রাজবাড়ি সেই যারা দিতে পেরে হয়ে বেড়াচ্ছি আর বলছিস ক্ষতি করিস। চাচা, এতদিন তোর মাথা কষ্ট করা হবে বলে আমি তোকে কিছুই বলিনি রে বেটি। কি কথা বলনি চাচা? ওই রাজা মধুমঙ্গল তোকে খুন করার জন্য বিশালকে তোকে ঘুরত। আমাকে তাহলে সে বাঁচতেও দেবে না চাচা। তাহলে আমার জীবন বাহনের কি হবে চাচা? আমি যে শত লাঞ্ছনা শত দুঃখ সহ্য করে বেঁচে আছি শুধু আমার এই শিশুটাকে বাঁচিয়ে রাখার জন্য। আজও আমি এইভাবে বেঁচে আছি। বেঁচে তোকে থাকতেই হবে রে বাবা, কেমন করেই হোক তোকে বেঁচে থাকতে হবে। তোর এই ভালোবাসার প্রতিনিধি, তোর ভালোবাসার আদর্শ হয়ে উঠে। কিন্তু ভালোবাসার ভুলকে ভালো কর চাচা। আমি সেই প্রতিহিংসা থেকে আজ কি করে বাঁচবো বলতে পারো? কেমন করে আবো বেঁচে আছি? এই মেহেরবান খোদার রহমতে চাচা! তোকে নদীর পানি থেকে তুলে নিয়েছে, এই নূতন মঞ্জিল বানিয়েছি। তুই তো এখানে মা হয়েছিস রে বেটি। চাচা! তুই তুই বেটা, আর এই তুই বেটাকে চিরকাল এখানে বেঁচে থাকবে। চাচা! কি যে জীবন বাহন, তো দাদুর কথাগুলো শুনতে পাচ্ছিস তো? আরে বেটি শুনছে, ও শুনছে, ও শুনতে শুনতে আবার হাসছে, হাসতে হাসতে ও আমার বসিয়ে বসে যেমন আমাকে করেছিল বাচ্চান, আমি শুধু পেলাম, আর কিছু চাই না। হ্যাঁ, আমরা তেমনি করে